শাহজালাল বিমানবন্দরের রানওয়ে এলাকায় বড় দুর্ঘটনার শঙ্কা। দ্রুত ভিটিএস স্থাপনে জোর। সময় চাইছে দেশি বিদেশি এয়ারলাইন্সগুলো। আজ চায়ের রাজধানী মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের। চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণ হত্যা মামলার রায় আজ। ন্যায় বিচারের আশা বাদী পক্ষের আইনজীবীর। দিল্লি বিমানবন্দরে তথ্য উপদেষ্টাকে হেনস্থার ঘটনা নজিরবিহীন বলছেন সাবেক কূটনীতিকরা। ঢাকাকে শক্ত অবস্থান নেয়ার পরামর্শ। একটা মন্ত্রীকে বসা রাখা এটা কিন্তু প্রথমবার ডাইরেক্টলি আমাদেরকে থাপ্পড় মারা। এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালাতে ইউরোপ থেকে আরও সহযোগিতা পাচ্ছে ইউক্রেন। G7 বৈঠকে সমঝোতা। স্বাগত স্টার নিউজে, সঙ্গে আছি সাদিক হাসান ইমন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন। অবিশ্বাস্য, অনবদ্য 38 বছর বয়সে বুড়ো হাড়ের ভিলকি দেখালেন লিওনেল মেসি। বয়স যে শুধুমাত্র একটি সংখ্যা তা আবারও প্রমাণ করলেন তিনি। 2026 বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে করেছেন হ্যাট্রিক গোল। সেই সঙ্গে ভেঙেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজার রেকর্ড। বনে গেছেন বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। বিস্তারিত তানজিম ঐশী রিপোর্টে। লিওনেল মেসিময় একটা ম্যাচ, আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক। শুধুই কি দলকে ম্যাচ জেতালেন? না, নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজার সাথে রেকর্ডের ইঁদুর বিড়াল দৌড়ে মেসি জিতে গেলেন। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ জিতে জার্মান কিংবদন্তির নামের পাশে নাম লিখিয়েছেন। বিশ্বকাপে দুইজনই সবচেয়ে বেশি 17টা ম্যাচ জিতেছেন। শুধু তাই নয়, জয়ের ম্যাচে হ্যাটট্রিক গোলে বিশ্বকাপে নিজের 16তম গোল করে ফেলেছেন মেসি। তাতেই বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ভাগ বসিয়েছেন ক্লোজার রেকর্ডে। পরের ম্যাচে আর একটা গোল করলেই ছাড়িয়ে যাবেন তাকেও। অবশ্য বুধবার সকালে যে গ্রুপে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেই একটা নতুন ইতিহাস লিখে ফেলেছেন ফুটবলের খুদে জাদুকর। বিশ্বকাপের সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা আগেই তার ছিল, সেটা এদিন বেড়ে দাঁড়িয়েছে 27-এ। তবে এ ম্যাচে বাঁশি বাজার সাথে সাথেই আর্জেন্টিনার জার্সিতে নিজের 200তম ম্যাচ খেলে ফেলেছেন মেসি। ফুটবল ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ 6টা বিশ্বকাপ খেলার অনন্য কীর্তি নিজের নামের পাশে লিখেছেন। এর আগে মেক্সিকোর গিয়েরমো ওচোয়া উদ্বোধনী ম্যাচেই এই কীর্তি গড়েছিলেন, আর রাতে পর্তুগাল ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে নামলেই এই রেকর্ড গড়বেন। হ্যাটট্রিকের পর ম্যাচের ৭৯ মিনিটে LM10কে মাঠ থেকে তুলে নেন লিওনেল স্ক্যালোনি। তাই আর একটা রেকর্ডের অপেক্ষা বাড়ল। পরের ম্যাচে মেসি যদি একটা অ্যাসিস্ট করতে পারেন, তাহলে নিজের পূর্বসূরি দিয়েগো আর্মান্দো মারাদোনাকে ছাড়িয়ে বিশ্বকালের সর্বকালের অ্যাসিস্ট কিং বনে যাবেন তিনি। ফিফার অফিসিয়াল রেকর্ড অনুযায়ী আর্জেন্টাইন দুই কিংবদন্তি বিশ্ব মঞ্চে সতীর্থদের দিয়ে 8টা গোল করিয়েছেন। তানজিম ঐশী, স্টার প্লে। প্রথমার্ধে চরম হতাশা আর দ্বিতীয়ার্ধে মহাকাব্যিক প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করল ফেভারিট ফ্রান্স। নিউ জার্সি স্টেডিয়ামে সেনেগালকে 3-1 গোলে হারিয়ে বিশ্বমঞ্চে নিজেদের শক্তির জানান দিলেন দিদিয়ে দেশমের শিষ্যরা। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। নিউ জার্সির আকাশছোঁয়া অট্টালিকার আবহে বিশ্ব ফুটবল দেখল এক রোমাঞ্চকর লড়াই। বিশ্বকাপ মিশন শুরুর প্রথম ম্যাচেই সেনেগালের বিপক্ষে ফ্রান্সের 3-1 ব্যবধানের জয়টি ছিল যেন এক জমজমাট চিত্রনাট্য। ম্যাচের প্রথমার্ধে ছিল সেনেগালের দাপট। সাদিও মানের নেতৃত্বাধীন দলটির 25 মিনিটে গোল করার দারুণ সুযোগ পেয়েছিলেন নিকোলাস জ্যাকসন, কিন্তু বল গোলপোস্টের বাধা ও গোলরক্ষকের গায়ে লেগে ব্যর্থ হন তিনি। প্রথমার্ধের ইনজুরি সময়ে ইসমাইলা সার একটি সহজ সুযোগ হাতছাড়া করেন, যা পরবর্তী সময়ে সেনেগালের জন্য বড় আফসোস হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ার্ধে কোচ দিদিয়ের দেশম কৌশল বদলে ওলিসেকে মাঝমাঠে নিয়ে আসেন, যা খেলার চিত্রপট পুরোপুরি বদলে দেয়। 66 মিনিটে ওলিসের জাদুকরী এক পাসে ফ্রান্স প্রথম গোলটি আদায় করে নেয়। এর ঠিক 2 মিনিট পর 68 মিনিটে সেনেগালের নিকোলাস জ্যাকসন বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়, যা ছিল সেনেগালের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বড় এক ধাক্কা।
এরপরই ফ্রান্স তাদের আক্রমণাত্মক ধারা বজায় রাখে। বদলি খেলোয়াড় ব্র্যাডলি বারকোলা গোল করে ব্যবধান 2-0 করেন। ম্যাচের 95 মিনিটে ইব্রাহিমা এমবায়ে গোল করে সেনেগালের হয়ে ব্যবধান কমালেও 96 মিনিটে দূরপাল্লার এক দুর্দান্ত শটে ফ্রান্স জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে। সব মিলিয়ে 54% বল পজিশন রেখে ফ্রান্সের এই জয় তাদের পরবর্তী লড়াইগুলোর জন্য এক বিশাল বার্তা দিয়ে রাখল। গোলাম মোর্শেদ, স্টার প্লে। বিশ্বকাপ জয়ের স্বপ্নটা বহু বছর ধরেই দেখছে পর্তুগাল। এবার সেই স্বপ্ন ছোঁয়ার মতো স্কোয়াডও আছে তাদের হাতে। অভিজ্ঞতা, তারুণ্য আর একাধিক ম্যাচ উইনারে ভরা এই দল যে কোনো প্রতিপক্ষের জন্য বড় হুমকি। বিস্তারিত রিপোর্ট করেছেন কেম সানি। ব্রুনো ফার্নান্দেজের শেষ মুহূর্তে গোল বানানোর দক্ষতা, সঙ্গে ফিনিশিং। চাপের মধ্যে বার্নার্দো সিলভার বল ধরে রেখে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করার ক্ষমতা, ভিতিনিয়ার গতি আর ঠান্ডা মাথার নিখুঁত পাস, সঙ্গে রুবেন নেভেস আর জোয়াও নেভেসের শিফটিং, বল রিকভারি আর প্রেসিং দলকে সবসময় এগিয়ে। দেশের খবর। বড় দুর্ঘটনার শঙ্কায় রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকা। এয়ারলাইন্সগুলো ভিটিএস নামে বিশেষ ট্র্যাকার স্থাপন না করায় এমন শঙ্কা জেগেছে। এটি স্থাপনে ব্যয়বহুলের অজুহাত তুলে আরও সময় চাইছে দেশি বিদেশি এয়ারলাইন্সগুলো। সময়সীমা পেরিয়ে গেলেও দ্রুত ভিটিএস স্থাপনে জোর দিচ্ছে সিভিল এভিয়েশন। এই সিদ্ধান্ত একদমই না মানতে চাইলে নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছে তারা। নাইমা বীরের রিপোর্ট। 2022 সালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে বাংলাদেশ বিমানের দুটি উড়োজাহাজের ধাক্কা লাগে। কয়েকদিন পর ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ট্রলি ধাক্কা দেয় বিমানের আরেকটি উড়োজাহাজে। গেল বছরের নভেম্বরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুশকার্টের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার একটি প্লেনের নোজ হুইল ক্ষতিগ্রস্ত হয়। তাতে সেদিনের ফ্লাইট বাতিল করে ভারতীয় ওই বিমান সংস্থা। এসব কারণে বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তায় ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম ভিটিএস বাধ্যতামূলক করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ঘন কুয়াশায় বিশ্বের যেসব বিমানবন্দরে রানওয়ের ভিজিবিলিটি রেঞ্জ RVR বা দৃশ্যমানতার মান 400 মিটারের নিচে নামে, সেখানে এটি বাধ্যতামূলক রয়েছে। বাংলাদেশের দৃশ্যমানতার অবস্থা খুবই খারাপ, কখনো কখনো তা 0 থেকে 50 মিটারে পর্যন্ত নেমে যায়। এই সব গাড়িগুলি যে মুভ করছে, এগুলো যদি আমার মনিটরিং না থাকে স্ক্রিনের মধ্যে, তাহলে আমার হয়তো কোনো কথাবার্তা বলতে হচ্ছে না। আমি পার্টিকুলার কোনো একটা ভেহিকেলে যখন আইডেন্টিফাই করছি সে একটা ডেঞ্জার জোনে আছে, আমি তখন তাকে ইন্ডিভিজুয়ালি কল দিতে পারছি। তাকে বলতে হচ্ছে তুমি এখান থেকে সরে যাও, তোমার সামনে একটা প্লেন আসছে। হয়তো বা টাওয়ার থেকে তখন কুয়াশার জন্য দেখতে পাচ্ছি না, বা রাত্রেবেলা কোনো কারণে সে লাইট জ্বালায় নাই, বা আমি তাকে টাওয়ার থেকে আইডেন্টিফাই করতে পারছি না। এই যে সেফটি হ্যাজার্ডগুলো এড়ানোর জন্য। তবে 15 জুনের মধ্যে ভিটিএস বসানোর বাধ্যবাধকতা থাকলেও এই নির্দেশনা মানেনি দেশি কোনো বিমান সংস্থা। আমরা এটা নিয়ে কাজ করছি, আমরা চিঠি পেয়েছি সিভিল এভিয়েশনে, এটা নিয়ে কাজ চলতেছে বিমানে। আমরা শীঘ্রই কাজটা শেষ করলে সিভিল এভিয়েশনকে অবহিত করবে কাজ শেষ করে।
এটা যেহেতু সেফটি সিকিউরিটি রিলেটেড, ডেফিনেটলি এটা পজিটিভ সাইডে আমি বলবো যে এটা করা উচিত। পুরো এয়ারপোর্টের সিকিউরিটির জন্য যদি বিটিএসকে যদি অ্যাক্টিভেশন আনতে হয়, আমার আরও কিছু সময় দেওয়াটা দরকার আছে। আর 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছে দেশে ফ্লাইট চালানো বিদেশি এয়ারলাইন্সের সংগঠন এয়ারলাইন অপারেটরস কমিটি। তবে বড় দুর্ঘটনা থেকে বাঁচতে দ্রুত ভিটিএস স্থাপনে অনুরোধ জানিয়েছে সিভিল এভিয়েশন। এটি না মানলে রানওয়ে এলাকায় অভিযুক্ত এয়ারলাইন্সের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারও দিয়েছে তারা। কারণ এটা না হলে আমরা পরে অ্যালাউ করবো না, কারণ এটা আমাদের সেফটি হ্যাজার্ড। আমার কালকে একটা আল্লাহ না করুক কোনো একটা এয়ারক্রাফটের সাথে একটা ভেহিকলে কলিশন হলে এটা তো দুই দিক দিয়ে লস। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা। মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেট বিমানবন্দর থেকে যাবেন চায়ের শহরে, সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ সহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াহিয়া মারুফ এবং মৌলভীবাজারে আছেন সহকর্মী ফরহাদ হোসেন। মারুফ এবং ফরহাদ, আপনাদের দুজনকেই স্বাগত। শুরুতে মারুফের কাছে জানতে চাইব, প্রধানমন্ত্রী সিলেট কখন পৌঁছাবেন আর সেখানে কোনো কর্মসূচি রয়েছে কিনা? প্রধানমন্ত্রীর কে বহনকারী বিমানটি ইতিমধ্যেই সিলেট এম এ জি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে, অর্থাৎ 10:15 পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, ঘোষণা অনুযায়ী বিমানটি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এবং সেখান থেকে কিন্তু উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়ক পথে প্রায় 55 কিলোমিটার সড়ক পথ অতিক্রম করে সিলেট ফেন্সুগঞ্জ সড়কে তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন এবং এই এয়ারপোর্ট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু শহরের অন্তত 4 থেকে 6টি পয়েন্টে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন। কিন্তু বৃষ্টি চলে আসায় এখনই আসলে বলা যাচ্ছে না যে কতদূর সেগুলো তারা বাস্তবায়ন করতে পারবেন। কিন্তু প্রধানমন্ত্রীর গাড়ি ভর্তি শ্রীমঙ্গলে পৌঁছার পর সেখানকার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে 3য় পর্যায়ে পাইলটিং প্রকল্পের আওতায় যে ফ্যামিলি কার্ড বিতরণের কথা রয়েছে, সেখানে 152 জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এরপর প্রধানমন্ত্রী চলে যাবেন মৌলভীবাজার সদর উপজেলায়, সেখানকার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে 155 জনের কাছে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এর মধ্যে কিন্তু শ্রীমঙ্গল উপজেলার একটি ইউনিয়ন এবং মৌলভীবাজার রাজনগর এবং মৌলভীবাজার সদর উপজেলার আরেকটি ইউনিয়নের, একটি ইউনিয়নের 155 জন, আরেকটি ইউনিয়নের 152 জনের মধ্যে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর আগমনকে উপলক্ষ করে কিন্তু সিলেট এবং মৌলভীবাজার অঞ্চলে অনেকদিন থেকেই উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এটি প্রধানমন্ত্রীর সিলেটে 3য় সফর, অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি যখন প্রথম দেশে আসেন তখনও কিন্তু সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অর্থাৎ 2025 সালের 25শে ডিসেম্বর উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি দেওয়া হয়েছিল। এরপরে প্রধানমন্ত্রী হওয়ার পরে কিন্তু গত 2 মে তিনি সিলেটে এসেছিলেন এবং খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন এবং সেই খাল খনন কর্মসূচি উদ্বোধনের পর 1.5 মাসের মধ্যে আবার তিনি সিলেটে আসছেন এবং এই নিয়ে কিন্তু সিলেটবাসী খুবই উচ্ছ্বাসিত এবং তারই আগমনকে ঘিরে কিন্তু মৌলভীবাজারের মানুষের বিভিন্ন দাবি দেওয়া পূরণের প্রত্যাশা তৈরি হয়েছে। এর মধ্যে বিশেষ করে আপনি জানেন যে মৌলভীবাজার হচ্ছে সিলেটের প্রবাসী অধ্যুষিত অঞ্চল বলা হয় সিলেটকে, কিন্তু এর মধ্যে মৌলভীবাজার একটি অন্যতম জেলা যেখানকার অধিকাংশ মানুষই প্রবাসে বসবাস করেন। সেই কারণে তাদের প্রাণের দাবি হচ্ছে মৌলভীবাজারের শমশেরনগর বিমানবন্দরটি পুনরায় চালু। ইয়াহিয়া মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইয়াহিয়া মারুফ মৌলভীবাজারের কথা জানছিলেন। আমরা মৌলভীবাজার প্রতিনিধি ফরহাদের সঙ্গে একটু যুক্ত হতে চাই। ফরহাদ, মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এটা তো আমরা বলছিলাম, আর কি কি কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন আর তার আগমন ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? আপনি যেমনটা বলছিলেন যে প্রধানমন্ত্রী কিন্তু মৌলভীবাজারে আসছেন এবং ঢাকা থেকে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে সিলেট এম এ জি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করছেন। সেখান থেকে তিনি সড়ক পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আসবেন এবং সেখানে মির্জাপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের যারা উপকারভোগী রয়েছে ফ্যামিলি কার্ডের, তাদেরকে কিন্তু তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং সেখানে আমরা জানতে পেরেছি যে 155 জন উপকারভোগীকে তারা ফ্যামিলি কার্ড দিবেন তিনি।
এবং সেখানে কিছু ক্ষুদ্র নিগোষ্ঠী, চা শ্রমিক সহ বিভিন্ন জনগোষ্ঠীকে তিনি আর্থিক সহায়তা দিবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমি যদি আরও জানাই আপনাকে যে সেখান থেকে আসলে তিনি মৌলভীবাজার, যে আমি এখন যে মাঠটিতে আছি, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, সেই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিনি আসবেন এবং এখানে বক্তব্য রাখবেন। এখানকার যে ফ্যামিলি কার্ড পাবেন যারা উপকারভোগী রয়েছেন 152 জন রাজনগর উপজেলার ট্যাংরা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের, তারা কিন্তু এখান থেকে ফ্যামিলি কার্ড নিয়ে যাবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া ক্ষুদ্র নিগোষ্ঠী, চা শ্রমিক, বিভিন্ন কিডনি, লিভার সিরোসিস সহ বিভিন্ন রোগে আক্রান্তদের সহায়তা করবেন বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে তারেক রহমান তিনি সিলেট এমএজি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করে ইতিমধ্যে তিনি বিমানবন্দরের ফটক দিয়ে প্রবেশ করছেন বলে আমরা জানতে পেরেছি। আসলে মৌলভীবাজারের এই যে এলাকা, এই এলাকাটি আসলে প্রবাসী অধ্যুষিত এবং প্রবাসী অধ্যুষিত হওয়ায় তাদের একটি দীর্ঘদিনের দাবি মৌলভীবাজারে যে প্রবাসী অধ্যুষিত এই এলাকায় মূলত সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে, তারা যেটা দাবি করছেন যে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হোক। সেই দাবির প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন সময় আমরা আন্দোলন সংগ্রাম করতে দেখেছি, বিভিন্ন সংগঠনকে, সামাজিক সংগঠনগুলি কিন্তু তারা মানববন্ধন করেছেন। আমরা প্রধানমন্ত্রী আসার খবরে কিন্তু শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান, একটি সংগঠন, তারা কিন্তু সংবাদ সম্মেলন করেছেন এবং সেই দাবিটি তারা আবার উত্থাপন করেছেন। এছাড়া হাওর রক্ষা আন্দোলন নামে একটি প্রতিষ্ঠান, একটি সংগঠন রয়েছে, তারা কিন্তু চাইছেন যে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে তারা রাস্তার পাশে তারা হাওরবাসীর দুঃখ কষ্টের কথা তুলে ধরবেন এবং সেটি যাতে বাস্তবায়ন হয় সেই দাবিটি উত্থাপন করবেন। এছাড়া আমি যদি আরও বলি আপনাকে যে শমশেরনগর যে বিমানবন্দরটি রয়েছে, সেই বিমানবন্দরটি চালু আবারও করা হোক, সেটাই কিন্তু এই অঞ্চলের যে প্রবাসীরা আছেন বা সাধারণ মানুষজন আছেন তারা কিন্তু চাইছেন। কারণ হচ্ছে এখানে যে পর্যটন রিলেটেড একটি বিশাল একটি পর্যটন শিল্প বলা যায় এখানে গড়ে উঠেছে। শ্রীমঙ্গল এবং বড়লেখা উপজেলার যে জলপ্রপাত রয়েছে, মাধবকুণ্ড জলপ্রপাত, সেই জলপ্রপাত সহ মৌলভীবাজারের আসলে অনেকগুলো পর্যটন স্পট রয়েছে যেগুলোতে আসলে পর্যটকরা আসতে চান, কিন্তু যোগাযোগ ব্যবস্থার যে দুর্বলতা, সেই দুর্বলতার কারণে কিন্তু তারা অনেকটা আসতে পারছেন না। আমরা এই বিষয়টি আমরা কিন্তু অনেকবার প্রবাসীদের কাছ থেকে অভিযোগ বা অনুযোগ বলেন সেটা কিন্তু আমরা শুনেছি। তো তারা আসলে চাইছেন যে এই বিমানবন্দরটি যদি চালু হয় তাহলে তারা সহজে এই এলাকায় প্রবেশ করতে, মানে এখানে আসতে পারবেন পর্যটকরা, এবং পর্যটকরা যদি আসেন তাহলে এখানকার যে অর্থনীতি, সেই অর্থনীতি কিন্তু ঘুরে দাঁড়াবে বলে তারা বিশ্বাস করেন। এছাড়া আমি যদি আরো বলি যে মৌলভীবাজারের রাজনগর উপজেলা যেটি রয়েছে, সেই উপজেলার কিন্তু অনেকগুলো দাবি রয়েছে। তার মধ্যে যে অন্যতম যে দাবিটি তারা করছেন, সেখানে তারা বলছেন যে এখানে একটি পৌরসভা প্রতিষ্ঠা করা হোক, রাজনগরকে পৌরসভা ঘোষণা করা হোক, সেটাই তারা চাইছেন। কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে রাজনগর কিন্তু একটি অবহেলিত উপজেলা হিসেবে পরিচিতি পেয়েছে এই জেলার মধ্যে, এবং তারা যেটা আমাদেরকে ওই সাধারণ লোকজনের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, রাজনগর উপজেলার যে রাজনগর এবং সিলেটের যে বালাগঞ্জ উপজেলা, সেই বালাগঞ্জ উপজেলার উপর খেয়াঘাট এলাকায় নদী পারাপারের জন্য কিন্তু নৌকা দিয়ে কিন্তু পারাপার হতে হচ্ছে সাধারণ জনসাধারণকে। তখন দেখা যাচ্ছে যে অনেকে দুর্ঘটনার শিকার হচ্ছেন, অনেকে মোটরসাইকেল নিয়ে কিন্তু নৌকাতে উঠছেন এবং নৌকা সহ কিন্তু তারা ডুবে যাচ্ছেন। আমি প্রধানমন্ত্রী ইতিমধ্যে তিনি চলে এসেছেন সিলেটে এবং বের হচ্ছেন। সেখানে আমাদের সহকর্মী ইয়াহিয়া মারুফ রয়েছেন। আমরা চলে যাচ্ছি ইয়াহিয়া মারুফের কাছে। ধন্যবাদ ফরহাদ। ধন্যবাদ ফরহাদ। কিছুক্ষণ আগেই কিন্তু প্রধানমন্ত্রী অর্থাৎ 10:15 প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী গাড়িতে করে রওনা হচ্ছেন এবং মৌলভীবাজারের উদ্দেশ্যে সড়কপথে তিনি সিলেট এয়ারপোর্ট থেকে রওনা দিচ্ছেন। আপনাকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি আমার ক্যামেরায়, এই কিছুক্ষণের মধ্যেই মানে প্রধানমন্ত্রীর গাড়ি বহরটি সিলেট উসমানী বিমানবন্দর থেকে বের হবে। প্রধানমন্ত্রী এয়ারপোর্টের যে কাজগুলো রয়েছে, সেই কাজগুলো, ইমিগ্রেশনের যে কাজগুলো থাকে এয়ারপোর্টের সাধারণত, সেই কাজগুলো শেষ করে তিনি গাড়িতে উঠেছেন এবং সেই অনুযায়ী কিন্তু
আগে থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং প্রধানমন্ত্রী যে সড়কটি দিয়ে যাতায়াত করবেন সেই সড়ক থেকে একদম সিলেট এয়ারপোর্ট থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পর্যন্ত প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন রয়েছে এবং সব ধরনের প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। এছাড়া এই রাস্তাটি সিলেট থেকে ফেন্সুগঞ্জ হয়ে যে রাজনগরের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে সড়ক দিয়েই হচ্ছে প্রধানমন্ত্রীর গাড়ি ভর্তি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌঁছাবে। সেই 55 কিলোমিটার রাস্তা, সেই পুরো রাস্তাটি কিন্তু নিরাপত্তা ব্যবস্থার নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে এবং প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজারবাসী বিশেষ করে খুবই উচ্ছ্বাসিত এবং আনন্দিত। তাদের দীর্ঘদিনের দাবি এবং প্রত্যাশা নিয়ে তারা অপেক্ষা করছেন অধীর আগ্রহে প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য এবং মৌলভীবাজারবাসীর কিন্তু সবচেয়ে যে দাবিগুলো রয়েছে তার মধ্যে একটি বড় দাবি হচ্ছে শমশেরনগর এয়ারপোর্টটি পুনরায় চালু করা। কারণ সিলেটকে বলা হয় প্রবাসী অধ্যুষিত অঞ্চল, সেই প্রবাসী অধ্যুষিত অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা মৌলভীবাজার। সেই মৌলভীবাজারের প্রায় অধিকাংশ মানুষই প্রবাসে বসবাস করেন। সে কারণে এয়ারপোর্টটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই কারণেই তাদের প্রধান দাবির মধ্যে অন্যতম হচ্ছে যে মৌলভীবাজারের শমশেরনগর এয়ারপোর্টটি চালু করা। এছাড়াও মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ স্থাপন এবং একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি রয়েছে মৌলভীবাজারবাসীর। এর বাইরেও সিলেটের সাথে সড়ক পথে সরাসরি যোগাযোগের জন্য এবং সেই যোগাযোগকে আরো ত্বরান্বিত করার জন্য দ্রুত সময়ের মধ্যে সিলেটের বিভাগীয় শহরে পৌঁছার জন্য সিলেট মৌলভীবাজারের রাজনগর এবং বালাগঞ্জের মধ্যে যে কুশিয়ারা নদী রয়েছে সেই নদীতে একটি ব্রিজ নির্মাণের দাবিও মৌলভীবাজারবাসীর রয়েছে। এছাড়া রাজনগরের একটি মহিলা কলেজকে সরকারিকরণ সহ বিভিন্ন দাবি দেওয়া জেলাবাসীর রয়েছে। আরেকটি বিষয় তাদের গুরুত্বপূর্ণ দাবি রয়েছে প্রধানমন্ত্রীকে, সেটি হচ্ছে দেশের উল্লেখযোগ্য হাওরের মধ্যে একটি বড় হাওর হয়েছে হলো হাকালুকির হাওর। সেই হাকালুকির হাওর কিন্তু মৌলভীবাজারের একটি বড় অংশ নিয়ে রয়েছে। সেই হাওরের উন্নয়নে সরকার যেন প্রধানমন্ত্রী যেন মেগা কোনো প্রকল্প নেন সেই বিষয়েও তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন বলে আমাদেরকে বিএনপি নেতাকর্মীরা এবং মৌলভীবাজারের প্রশাসন সংশ্লিষ্ট থেকে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া সিলেটের এয়ারপোর্ট থেকে যখন প্রধানমন্ত্রীর গাড়ি বহরটি রওনা মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে তখন কিন্তু প্রতিমধ্যেই রাস্তায় বিভিন্ন স্থানে অর্থাৎ শহরের আম্বরখানা, চৌকিদিঘি এবং উপশহর পয়েন্ট এবং হুমায়ুন রশিদ চত্বরে সিলেট বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হবে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তার যে গাড়ি বহর এবং গাড়িতেই উঠেছেন এবং এখনই রওনা করবেন বলে আমরা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রীর গাড়ি বহর ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে, সেই যাত্রা শুরু হবে এবং বিএনপি নেতাকর্মীরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারাও শহরের এই যেটি বললাম যে আম্বরখানা, চৌকিদিঘি, উপশহর এবং হুমায়ুন রশিদ চত্বর সহ বেশ কয়েকটি পয়েন্টে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং সেই অনুযায়ী তারা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। এছাড়া বিভিন্ন রাস্তার বিভিন্ন পাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। প্রধানমন্ত্রীর গাড়ি বহরটি যাত্রা শুরু করার জন্য প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। এখনই এই গাড়ি বহর যাত্রা শুরু করবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এবং একদম এয়ারপোর্ট থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পর্যন্ত এবং শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার সদর পর্যন্ত সব জায়গায় কিন্তু নিরাপত্তা দেওয়া হয়েছে। এখনই এয়ারপোর্ট থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়ি বহর মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা। প্রধানমন্ত্রীর গাড়ি বহর যাচ্ছে, মাত্র একটি গাড়ি গেল, সেই গাড়িতে আমরা দেখলাম যে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং বিএনপির হুইপ
হুইপ GK ঘোষ হবিগঞ্জের তাদেরকে বহনকারী একটি গাড়ি ইতিমধ্যে রওনা দিয়েছে। এর পরপরই আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রীকে বহনকারী যে গাড়িটি, লাল গাড়ি, যে গাড়ির মধ্যে সামনে লেখা আছে সবার আগে বাংলাদেশ, সেই গাড়িটিও এয়ারপোর্ট থেকে বের হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের গাড়ি, তারপর একটি জিপ, এর পরপরই প্রধানমন্ত্রীর গাড়িটি রয়েছে। এয়ারপোর্ট থেকে মাত্রই রওনা করলো প্রধানমন্ত্রীর গাড়িটি, সড়ক পথে শ্রীমঙ্গলে পৌঁছাবে এবং শ্রীমঙ্গল থেকে এই মাত্রই আমার ক্যামেরার সামনে রয়েছেন প্রধানমন্ত্রী গাড়িবহর এবং প্রধানমন্ত্রী কিন্তু সামনেই বসা রয়েছেন। এই যে প্রধানমন্ত্রীর গাড়িবহরটি এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছে ইতিমধ্যেই। আইন শৃঙ্খলা বাহিনী এবং SSF সহ সব ধরনের নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর গাড়িবহরটি এয়ারপোর্ট থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। 2 ঘন্টা, সর্বোচ্চ হয়তো 2 ঘন্টা সময় লাগতে পারে। এর মধ্যেই প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। এই যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল সব নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহরটি উসমানী বিমানবন্দর থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। শ্রীমঙ্গল থেকে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সদর উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে যাবেন এবং সেখান থেকে কিন্তু এই ফ্যামিলি কার্ড বিতরণের পরপরই স্থানীয় একটি রিসোর্টে প্রধানমন্ত্রীর রাজনৈতিক নেতাকর্মীদের সাথে এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে একটি সভা রয়েছে। সেই সভা শেষেই কিন্তু প্রধানমন্ত্রী মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা করবেন এবং সিলেট উসমানী বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। এই ছিল আমার কাছে সিলেট উসমানী এয়ারপোর্ট থেকে সবশেষ। ইয়াহিয়া মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমান মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ সহ বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পরবর্তী খবরাখবর নিশ্চয়ই আপনাদের সহকর্মীদের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হবে আজ। চট্টগ্রামের মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৌদা হাফসা ঝুমার আদালতে রায় ঘোষণা করা হবে। চাঞ্চল্যকর মামলাটির একমাত্র আসামি মনির হোসেন। গতকাল যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করেন আদালত। মামলায় মোট 18 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। গত 21 মে বাকুলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় তোলপাড় হয় পুরো দেশ। সেদিনই মামলা করেন ভুক্তভোগী শিশুর বাবা। প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয় মনির হোসেনকে। ঘটনার 13 দিন পর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। এর আগে গত 9 জুন মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হয়। দর্শক, যেমনটা বলছিলাম, বাকুলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণ মামলার রায় আজ ঘোষণা করা হবে। এ বিষয়ে আরও জানাতে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। কখন রায় ঘোষণা করা হবে আর মামলার আসামিদের কি আদালতে আনা হয়েছে? আজকে রায় ঘোষণা করা হবে এবং এই যে আজকে রায় ঘোষণা করা হবে এটি গতকালকে কিন্তু বলা হয়েছে আদালত থেকে এবং এরই মধ্যে আসামিকে আদালতে আনা হয়েছে এবং যারা স্বজন রয়েছেন অর্থাৎ ভিকটিমের যারা স্বজন তারাও এসেছেন। তারা বলছিলেন যে ন্যায় বিচারের প্রত্যাশা করেন এবং যারা আইনজীবী তারা বলছিলেন যে দীর্ঘ সময় ধরে যে আইনি প্রক্রিয়া ছিল সেটি শেষে আজকে অবশেষে রায়টি ঘোষণা করা হবে। সেজন্য চট্টগ্রামবাসী সহ পরিবার, স্থানীয় জনতা সবাই মুখিয়ে আছে। কারণ চট্টগ্রামে এই যে ধর্ষণ মামলাটি হলো মূলত গত 21 মে ঘটনাটি ঘটে এবং পরের দিন তার বাবার করা মামলায় ভিকটিম অর্থাৎ যে অভিযুক্ত রয়েছেন মনির হোসেন তাকে আদালতে আনা হয়। এর পরবর্তীতে আমরা দেখেছি মাত্র 2 সপ্তাহের ব্যবধানে আদালতে চার্জশিট জমা দেওয়া হয় এবং বিচার প্রক্রিয়া শেষ হয়েছে, সাক্ষ্য গ্রহণ হয়েছে। সব মিলিয়ে সব কিছু শেষ, যুক্তিতর্ক যা করা দরকার ছিল সবই হয়েছে। এখন শুধুমাত্র রায় ঘোষণা করার বাকি। সে কারণেই মানুষজন মুখিয়ে আছে। আমরা কিছুক্ষণ পরে হয়তো রায়টি শুনতে পাবো এবং সে রায়ের পরেই দেখা যাবে আসলে স্বজন এবং স্থানীয় জনতার যারা রয়েছেন তাদের প্রতিক্রিয়াটা কেমন। মামুনুর রশিদ অভি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রায় ঘোষণা করা হলে নিশ্চয়ই মামুনুর রশিদ অভির সঙ্গে যুক্ত হব এবং বিস্তারিত আপনাদের জানাবো। দর্শক,
ভুয়া সনদে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করেছেন ২৫ বছর, সহকারী থেকে হয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী। এই অভিযোগ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের শরীফুল ইসলামের বিরুদ্ধে। পিতা মোশাররফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা সাজানোর ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের পর তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বেবিচক ও দুদক। নাজমুল হাসানের রিপোর্ট। দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ও আকাশপথের সেবার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। সেই প্রতিষ্ঠানেরই তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল ইসলাম। তার বিরুদ্ধে অভিযোগ, এ চাকরি বাগিয়েছেন ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে ২০০১ সালে। আর এ নিয়ে অভিযোগ দায়ের হয়েছে দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্ট দপ্তরে। স্টার নিউজের হাতে আসা ১৯৯৯ সালের ২৬ অক্টোবর ইস্যু হওয়া সেই সনদে রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান আহাদ চৌধুরীর সই। তবে শরীফের জন্য কাল হয়েছে শেখ হাসিনার স্বাক্ষরটি। অভিযোগকারীদের দাবি, এ ধরনের সনদে প্রধানমন্ত্রীর সই থাকা অস্বাভাবিক। এছাড়া গোপালগঞ্জের গ্যাজেটভুক্ত ৬৪০ মুক্তিযোদ্ধার তালিকায়ও নেই শরীফুলের বাবা মোশাররফ হোসেনের নাম। এ নিয়ে একাধিক চেষ্টার পরও সাড়া মেলেনি শরীফুলের। এ প্রশ্নে বেবিচক বলছে, অভিযোগ দায়েরের পর শরীফুলের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে সনদ যাচাই বাছাইয়ের আবেদনও করা হবে শীঘ্রই। সেটা নিয়ে আমরা কাজ করছি ভাই, আমরা ভিতরে কাজ করছি যে দেখি তার যদি মুক্তিযুদ্ধ কোটায় হয়ে থাকে তাহলে তো এক কথা, যদি মুক্তিযুদ্ধ কোটা না মেধা কোটা হয়ে থাকে তাহলে তো আরেক কথা। যদি আসলে মুক্তিযুদ্ধ কোটা না হয়, ভুয়া থাকে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে হবে। আইন অনুযায়ী ভুয়া সনদে সরকারি চাকরিতে প্রবেশের অভিযোগ তদন্তে প্রমাণ হলে রয়েছে ওই চাকরি বাতিলের বিধান। পাশাপাশি প্রতারণা ও জালিয়াতির অভিযোগেও নেওয়া যেতে পারে আইনি ব্যবস্থা। আইন পরিষ্কার, ফ্রড ভিসিয়েটেড এভরিথিং। কেউ যদি ফ্রড করে তার আর কোনো প্রোটেকশন নেই, তার একমাত্র তাকে শাস্তির ভিতর আনতে হবে। আর চাকরির ক্ষেত্রে এটা ভয়াবহ, কারণ আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ওদেরকে আমরা রাখি আমাদের স্বস্তির জন্য, নিরাপত্তার জন্য, আমাদের সার্ভিস দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে প্রথম কাজ হবে অভিযোগের সাথে সাথেই যদি প্রাইম অফিসি কেস থাকে, কিঞ্চিত সত্যতাও থাকে, সাথে সাথে তাকে সাসপেন্ড করে ডিপার্টমেন্টাল প্রসিডিংসে যাবে। আর প্রমাণিত হওয়ার সাথে সাথেই তার দণ্ডবিধিতে তার বিরুদ্ধে অভিযোগ এনে তাকে শাস্তির আওতায় আনতে হবে। বেবিচকের এই প্রকৌশলী কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের ১৫০ কোটি টাকা আত্মসাতে করা দুর্নীতি দমন কমিশনের মামলারও আসামি। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুরসিনের চেষ্টায় বিভিন্ন সীমান্তে বিরাজ করছে অস্থিরতা। কুড়িগ্রামের রৌমারীতে শূন্যরেখায় ৪ দিন ধরে আটকা নারী ও শিশুসহ ৯ জন। এ বিষয়ে আরও জানাতে রৌমারী সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জুবায়ের। জুবায়ের, শূন্যরেখায় যারা আটকে আছেন তাদের এখন কি অবস্থা? তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত কি হয়েছে? বিজিবি বিএসএর পক্ষ থেকে কোনো ধরনের তথ্য জানতে পেরেছেন কিনা জানাবেন। বিএসএফের যে সীমান্ত, সেখানকার মধ্যবর্তী নোম্যান্স ল্যান্ডে ৯ জন অপেক্ষা করছেন রবিবার থেকে। রবিবার কিন্তু ভোর সকাল ৬টা ৩০ মিনিটে একদম ভোরবেলায় তাদেরকে পুশিং করা হয় এবং তাদেরকে বাংলাদেশি বলে বিএসএফ বাংলাদেশে ঠেলে দেয়। তবে বিজিবির বক্তব্য, যদি তারা সত্যি সত্যি বাংলাদেশি হয়ে থাকে, সরকারি যে আইন বা নীতিমালা আছে সেই অনুযায়ী আনুষ্ঠানিকভাবে তাদেরকে তারা গ্রহণ করবে। এভাবে বেআইনি পথে পুশিং তারা কোনোভাবেই মেনে নেবে না। আমার কাছে যতটুকু তথ্য আছে, তার রবিবার থেকে এখন পর্যন্ত খুবই মানবতর জীবন যাপন এখানে করছেন। এখানে সীমান্তের ১৬০ নম্বর যে পিলারটি রয়েছে, সেই পিলারের পাশেই রয়েছেন ৬ জন। তার মধ্যে ৪ জন বয়স্ক থাকলেও কিন্তু 2 জন একবারই শিশু রয়েছেন। তাদের একজন কিন্তু মাত্র 5 বছরের, একদম 5 বছর বয়সী বাচ্চা তাদের মধ্যে রয়েছেন। সেটি কিন্তু খুবই মানবতর। এবং রবিবার থেকে এখন পর্যন্ত একটি মাত্র পলিথিনের যে প্লাস্টিক রয়েছে সেটি দিয়ে তারা ছাদ তৈরি করে সেখানে অবস্থান করছেন। সকালবেলাও কিন্তু আজকে বৃষ্টি হয়েছে। গত কয়েকদিন থেকে টানা বৃষ্টি, রোদ সব উপেক্ষা করে তারা এখানে অবস্থান করছেন। 3 দিন পেরিয়ে গেছে, আজ 4 দিনের সূচনা হলো। তারা যেমনটি বলছেন, এখানে যারা পুশিন হয়েছেন তাদের আশা যে আজকের মধ্যে অন্তত যে কোনো একটি সিদ্ধান্ত তাদের জন্য আসা উচিত, নয়তো তাদের শিশু যে 2টি রয়েছে তারা কিন্তু খুবই
অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদের গতি কী হবে তারা বলতে পারছেন না। এখানকার বিএসএফ এর পক্ষ থেকেও তাদেরকে খাবার দেওয়া হয়েছে, স্থানীয়রাও খাবার দিয়ে সহায়তা করেছেন, কিন্তু আসলে আজকের দিন পার হলে তারা কি খাবেন, তাদের যে অসুস্থ শিশু রয়েছে তাদেরকে নিয়ে তারা কোথায় যাবেন, আর সেটি কিন্তু এখনও তাদের চিন্তার বিষয়। এখানকার এই সীমান্তের এখানকার যে 1060 নম্বর পিলার রয়েছে তার 1 নম্বর সাব পিলারের পাশে তাদের অবস্থান। তবে এর পাশাপাশি আরও একটি সীমান্তে অর্থাৎ বন্ধুর যে চর রয়েছে ঠিক সেখানে আরও 3 জনকে পুশিং করা হয়েছে, মোট 9 জন। এই 9 জনের গতি কি হবে এ নিয়ে কিন্তু আরও একদিন পতাকা বৈঠক হয়েছিল বিজিবি বিএসএফ এর মাঝে, তার কিন্তু কোনো সুরাহা এখনো হয়নি। আজকের দিন পেরিয়ে আর কতদিন যাবে এই পুশিন অবস্থায় সেটি এখন তাদের প্রশ্ন, এবং স্থানীয়রা এই মানবেতর জীবনযাপনের নিন্দা করছেন। তারা চাচ্ছেন বিএসএফ বিজিবির পতাকা বৈঠকে একটা সমাধান আসুক। এই ছিল রৌমারীর গয়টারপাড়া সীমান্ত থেকে আমার কাছে সর্বশেষ। মোহাম্মদ জুবাইর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে লালমনিরহাটে এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় আসামিকে থানায় নেওয়ার সময় হামলার শিকার হয়েছে পুলিশ। ভাঙচুর করা হয়েছে অভিযুক্ত ব্যক্তির বাড়ি এবং পুলিশ ডিসিএসপির গাড়িতে। গতকালের সেই ঘটনার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির হোসেন। সাব্বির, গতকালের যে ঘটনাটা হয়েছে সেই ঘটনার সর্বশেষ পরিস্থিতি কি, আর আজকে আসলে তার প্রতিক্রিয়া কিছু হয়েছে কিনা জানাবেন। যে আপনাকে অনেক ধন্যবাদ। আজকে গতকালকের এই ঘটনার পর লালমনিরহাটে আদিতমারি থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমি দেখেছি রংপুর এবং লালমনিরহাট থেকে অতিরিক্ত ডাঙ্গা পুলিশ থানায় মোতায়েন করা হয়েছে, এবং যে শিশুটিকে গতকালকে থানা মেডিকেলে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছিল, গত রাত্রে গভীর রাতে তার ময়নাতদন্ত শেষ করে তার পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। আমি কিছুক্ষণ আগে এই আদিতমারি থানার দায়িত্বরত যে অফিসার রয়েছে জনাব তাজরুল ইসলাম, আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে ওই অভিযুক্ত ব্যক্তিকে কিছুক্ষণের মধ্যে আদালতে হস্তান্তর করা হবে এবং তার বিরুদ্ধে রিমান্ড সহ বিভিন্ন আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। এবং আমি গতকাল রাত্রে লালমনিরহাট জেলার যে পুলিশ সুপার রয়েছে জনাব আসাদুজ্জামান, আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন এই ঘটনায় মোট 2টি মামলা হবে এবং একই সাথে লালমনিরহাটের যে আদিতমারি থানার যে অফিসার রয়েছে যার মানে গাফিলতির কারণে এই যে পুলিশের উপর হামলা এবং যে ঘটনাটা ঘটেছে, মূলত গত পরশুদিন যখন মামলা নিতে আসে নিহত শিক্ষার্থীর বাবা, সেদিন তিনি যদি মামলাটা নিতেন তাহলে হয়তো এই পরিস্থিতি হতো না। তাকে দায়িত্বে অবহেলার কারণে তাকে সাময়িকভাবে দায়িত্ব অবহেলার কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে এবং 3 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে। এবং এই যে সরকারি গাড়িতে ভাঙচুর সহ একটি মামলা হবে বলে আমাকে জানিয়েছেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার। সব মিলে কিছুক্ষণের মধ্যেই এই যে মার্ডার কেসের যে প্রধান অভিযুক্ত তাকে আদালতে তোলা হবে বলে আমরা জানতে পেরেছি। সাব্বির আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রধান অভিযুক্তকে আদালতে তোলার পর কি সর্বশেষ তথ্য আসে সে খবরাখবর নিশ্চয় আমরা সহকর্মীর মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব।